টপিক নিয়ে আমি বলতে চলেছি বা যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আহ, সব দিক থেকে নয় কিন্তু কিছু কিছু দিক থেকে প্রচণ্ড গুরুত্বপূর্ণ এবং জেনে থাকা অত্যন্ত উচিত। প্রথম নম্বর হচ্ছে, এই পুরো মহাবিশ্বতে কেবল 6 প্রকার, এটা হচ্ছে আজকের যে মানে ভিডিওটা হচ্ছে, এটা আমি কেবলমাত্র মানে মানব সমাজ সম্বন্ধে বলতে চলেছি। এই ভিডিওতে তুমি জানতে পারবে যে এক তুমি দেখে থাকবে অনেক রকম, যদি তুমি আহ, আহ, অনেক রকম পশু পাখির অনেক রকম ভ্যারাইটি আছে, ঠিক আছে? ঠিক তেমনি আহ, মনুষ্য মানুষের মধ্যেও অনেক রকম ভ্যারাইটি দেখতে পাবে। তো চলো, আমি যে সমস্ত মানে ভ্যারাইটি মানুষ দেখেছি, যাদের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি এবং খুব ভালো লাগবে। তো সবার প্রথমে সবার নিচে যে মানে স্থান অর্জন করে আছে যে সমস্ত মানুষ, তারা হচ্ছে পাগল, যাদের আমরা বলি। পাগল মানে এই নয় যে যাকে তাকে পাগল বলে দিলাম সে পাগল হয়ে গেল, বাস্তবে সে পাগল। তার উপরে চলে এলো বেশ, মানে সবার নিচে হচ্ছে পাগল, তার উপরে মূর্খ, মহামূর্খ, তার উপরে মূর্খ, তার উপরে অল্প বিদ্যাধারী কিছু ব্যক্তি, তার উপরে জ্ঞানী ব্যক্তি, তার উপরে মহাজ্ঞানী ব্যক্তি। তো এখন প্রশ্ন হচ্ছে যে এদেরকে আমরা চিনব কিভাবে, এদেরকে চেনা যাবে কিভাবে? এদেরকে সবাই তো মানুষ, একই মানুষ, সবার কাছে একই সব কিছুই একই আছে, তাহলে চিনতে পারা যাবে কিভাবে? তো এদেরকে চিনতে পারা, পরিচয় নেওয়ার দরকার নেই, এরা নিজেরাই পরিচয় দিয়ে দেয়। কিভাবে? একজন ব্যক্তি বা একজন মানুষকে চেনার সবচেয়ে বড় যেটা দিয়ে যে কোনো মানুষ সবসময় যাচাই করে, তার মধ্যে দেখা হয় যে ফার্স্ট লুকস, দেন ভয়েস, দেন ড্রেস, দেন দেন সামথিং, ওকে, দেন খানপান যেটাকে বলা হয়। তো এখন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে একজন ব্যক্তিকে এই 4টি পরিমাপেই ওর নিজের পরিচয় দিয়ে দেয়। মানে ও কীরকম খাদ্য গ্রহণ করে, ও কীরকম পোশাক মানে স্বাচ্ছন্দ্য ব্যবহার করে প্রথম, দ্বিতীয়, এবং তৃতীয় ও কীভাবে কথাবার্তা বলে, চতুর্থ নম্বর ওর এক্সপ্রেশন কীরকম। ওকে, সো এই 4টি ভাবেই একজন ব্যক্তি তার নিজের পরিচয় দুনিয়াকে দিয়ে থাকে এবং নিজের অজান্তে, আনকনসিয়াসলি। যেমন একজন পাগলকে চেনার সবচেয়ে বড় উপায় হচ্ছে যে ও ম্যাক্সিমাম সময় কী হবে, মানে ও আনকনসিয়াস থাকবে, ঠিক আছে? ও ও নিজেই জানে না যে ও কি করে চলছে, ওকে। এবং মহামূর্খ যাদেরকে আমরা বলি, ঠিক আছে? তো সেই সমস্ত ব্যক্তিগুলো বেশিরভাগ সময় কী হয়, যে কোনো বিষয়ে মানে ওর মুখ চালা যেটা বলা হয়, মানে যে কোনো বিষয়ে বলতে শুরু করে, এদেরকে মহামূর্খ ক্যাটেগরিতে আসে, ঠিক আছে? দ্বিতীয় নম্বর হচ্ছে পরে ওর থেকে একটু ভালো যারা হয়, যে সমস্ত ব্যক্তি যাদেরকে মূর্খ বলা হয় দুনিয়া সমাজ, বা আগেও মূর্খ নামে পরিচিত করা হতো, ওদের একটি পরিচয় দেখতে পাওয়া যাবে, সেটা হচ্ছে ওরা তর্ক যেটাকে বলা হয়, সবচেয়ে বেশি পরিমাণে তর্ক যারা বেশি করে তাদেরকে মূর্খ বলা হয়। কিন্তু দেখা যায় যদি আমরা পড়াশোনার জগতে দেখি, তো আমরাও একসময় আমাদের শিক্ষক হোক, প্রফেসর হোক, সবার সাথে আমরা আর্গুমেন্টে গেছি বা তর্কতে গেছি। কিছু তর্ক আছে, যুক্তিপূর্ণ তর্ক যদি হয় তাহলে সেখানে মানে জ্ঞানের পরিচয় হয়, কিন্তু অযুক্তিপূর্ণ যদি তর্ক শুরু হয় তো সেটা হচ্ছে মূর্খের পরিচয়। এটা হচ্ছে ব্যাপার। তার উপরে যে সমস্ত ব্যক্তি যেগুলো আছে সেগুলো হচ্ছে অল্প বিদ্যাধারী, যাদেরকে বলা হয়।
তো এই অল্প বিদ্যাধারী ব্যক্তি মানে এদের মধ্যে যে জিনিসটা সবচেয়ে বেশি দেখতে পাওয়া যাবে, একটা জিনিস যেটা তুমি সবচেয়ে বেশি লক্ষ্য করতে দেখতে পাবে, সেটা হচ্ছে এদের ইয়ানি অহংকার, জিসকো মানে যেটাকে বলা হয়। তো এর মধ্যে সবচেয়ে বেশি যেটা দেখতে পাওয়া যাবে সেটা হচ্ছে অহংকার দেখতে পাওয়া যাবে। তাই সে ফাইন্যান্সিয়ালি হোক, হেলথ ওয়াইজ হোক, ওকে, মানে ফিজিক্যাল ফিটনেস রিলেটেডে হোক, এছাড়া এছাড়া এডুকেশন দিক থেকে হোক, এবং তাদের মধ্যে এই জিনিসটা সবচেয়ে বেশি লক্ষ্য করতে মানে দেখতে পাওয়া যাবে, এবং এবং অল্পতেই দেখা যায়, দেখতে পাওয়া যায় যে তাদের মধ্যে মানে তারা তারা সহজে কারো সামনে মানে মানে তাদের অহংকার একটু বেশি হয়, ব্যাস এইটুকুই ফার্স্ট হচ্ছে নোটিস। এরপরে যাদের হচ্ছে জ্ঞানী জ্ঞানী ব্যক্তি, একজন জ্ঞানী ব্যক্তিকে চেনার সবচেয়ে বড় রাস্তা হচ্ছে ও ম্যাক্সিমাম সময় সাইলেন্ট থাকে, ইয়ানি চুপচাপ। জ্ঞানী ব্যক্তি সবসময় চুপচাপই থাকে। জ্ঞানী ব্যক্তি হচ্ছে একটা নদীর মতো, নদীর গভীরতম নদী, ঠিক আছে, নদ নদ মানে গভীরতম নদ, নদীর থেকেও একটু উপরে। তো গভীরতম যে সমস্ত নদ আছে সেগুলোর সাথে ওই ব্যক্তিকে তুলনা করা যায়, ঠিক আছে, জ্ঞানী ব্যক্তিদের। এবং এরপরের উপরে চলে আসছে সবচেয়ে বড়, যাদেরকে মহাজ্ঞানী বলা হয়, বা আমরা সবাই মহাজ্ঞানী নামে পরিচয় পাই। তো এই সমস্ত ব্যক্তির সবচেয়ে বড় যে লক্ষণ, যেটা মানে সিমটমস দেখতে পাওয়া যায়, এরা প্রচুর কনসিয়াস থাকে। কনসিয়াস যেমন হচ্ছে একজন পাগল, এমনি কেউ মুখে বলে পাগল বলা ঘোষিত করা উচিত নয় কাউকে, কিন্তু যদি কেউ কাউকে পাগল বলতে পারে স্বাভাবিক ব্যাপার। ও যদি একটু মানে আনএক্সেপশনাল কিছু কাজ করে তাহলে সেটাকে লোকে পাগল বলেই চিহ্নিত করে। কিন্তু যদি কে সে বাস্তবে সে যদি পাগল হয়, সে দেখলেই বুঝতে পারা যায় তাকে। তো ওই সমস্ত ব্যক্তির যে জিনিসটা ওরা থাকে না সেটা হচ্ছে কনসিয়াসনেস। মানে ওরা ওরা নিজের যে কনসিয়াসনেস যেটা থাকে সেটা হারিয়ে ফেলে, ঠিক আছে। তো এই কনসিয়াসনেস যখন হারিয়ে ফেলছে তখন ওদেরকে পাগল বলা হচ্ছে। ঠিক তেমনি যে সমস্ত ব্যক্তি মহাজ্ঞানী অর্জন বা কিছু জ্ঞান আছে যাদের অর্জন করেছে, তারা সবসময় একটা জিনিস থাকে, তারা কনসিয়াস থাকে। সবচেয়ে বড় জিনিস মানে হচ্ছে কনসিয়াস, ওকে, মানে ওকে। তারপরে সেকেন্ড যে পয়েন্ট এদের মধ্যে সবচেয়ে লক্ষ্য করা যায়, এরা সাইলেন্ট থাকবে। সাইলেন্ট থাকবে মানে হচ্ছে কেমন সাইলেন্ট, মানে দেখবে বজ্রপাত দেখেছো তো, বজ্রপাত বজ্রপাত যখন পৃথিবীতে আসে, বজ্রপাত প্রচণ্ড আওয়াজ করে, কিন্তু এসে কিন্তু পৃথিবীর উপরে মাটিতে পৃথিবীর মধ্যে মিশে যায়, ওকে। তো এই যে মানে এর মধ্যে কোনো মানে আওয়াজ করেনি, ঠিক আছে। তো এদের মধ্যে সবচেয়ে পৃথিবী কোনো আওয়াজ করেনি, পৃথিবী গ্রহণ করে নাই। তেমনি তেমনি এই সমস্ত ব্যক্তিদের সামনে তুমি যা কিছুই বলো না কেন, সাইলেন্টলি কনসিয়াসলি চুপচাপ মানে সাইলেন্ট থাকার বেশি পছন্দ করে। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে 3 নম্বর ক্যাটেগরি, যেগুলো মহাজ্ঞানী যারা ব্যক্তি থাকে বা আছে তাদের মধ্যে লক্ষ্য করা গেছে, ওরা অবজার্ভ। সবচেয়ে বেশি ওরা যে জিনিসটা লক্ষ্য করে সেটা হচ্ছে অবজার্ভ করে, এবং অবজার্ভ করার সাথে সাথে শুধু অবজার্ভ করে একবার দেখে নেওয়ার পরে তোমার যে ইমেজটা থাকবে সেটাকে ও ক্যালকুলেট করতে শুরু করে দেয়, ঠিক আছে, অবজার্ভ। এরপরে যেই ও ক্যালকুলেট করতে দিয়ে শুরু করে দিল, ও তোমার থেকে প্রেডিকশন করতে শুরু করে দেবে। তো একজন যাদের কাছে আমি মনে করি মানে মহাজ্ঞান মানে মহাজ্ঞানী আমি যাদেরকে মনে করি, তাদের মধ্যে সবচেয়ে বড় লক্ষণ যেটা দেখতে পাওয়া যায় যে ওর কনসিয়াস থাকবে প্রথম। দ্বিতীয় নম্বর হচ্ছে ওর অবজারভার ক্যাপাবিলিটি আছে, ঠিক আছে। তৃতীয় নম্বর হচ্ছে ও সবসময় ম্যাক্সিমাম সময় সাইলেন্টলি থাকে। এবং চতুর্থ যে ওর মধ্যে যে কোয়ালিটিটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে ওর মানে প্রেডিকশন করার ক্ষমতা, ঠিক আছে। যেটাকে বলা হয় সেটা সবার মধ্যে থাকে না, জ্ঞানী ব্যক্তিদের মধ্যেও থাকে না, কিন্তু ওর জন্যে অনেকটা আগে এগিয়ে যেতে হয়। আর সবচেয়ে বড় জিনিস আরেকটা এদের মধ্যে লক্ষ্য করা গেছে
যে এরা কখনোই নিজেকে জ্ঞানী বলে মানেই না। মানে ওরা সবসময় শিখতেই থাকে যে তুমি জ্ঞানী। ওরা নিজেরাই জানে না যে ওরা জ্ঞানী, ঠিক আছে। সবসময় ওরা শিখতে থাকে, কিছু না কিছু জিনিস শিখতে থাকে বা শেখার চেষ্টা করতে থাকে, এবং এটাই এদেরকে থেকে আলাদা করে দেয়। মানে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এরা শিখতেই থাকে। আর জ্ঞানী যারা ব্যক্তি হয় তাদের মানে এদের ক্যাটেগরি সবচেয়ে বড় যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে হয় এরা মানে কলেজ গ্রাজুয়েট হবে, ঠিক আছে। সো যখনই কলেজ গ্রাজুয়েট হবে তখন ধরে নিও ওর কাছে নলেজ আছে, বিনা কোনো নলেজে, বিনা কোনো পরীক্ষা দিয়ে কোনো কলেজ থেকে কেউ বার হয়নি, সুতরাং ওর কাছে নলেজ আছে, ধরে নিতেই হবে ওর নলেজ আছে, সুতরাং ওকে জ্ঞানীর পর্যায়ে ও স্থান গ্রহণ করে। এবারে স্থানের কথা যখন বললাম তখন তখন একটা কথা মাথায় রাখবে যে যখনই স্থান বলা হয় প্রতিটা এই ছ ধরনের ব্যক্তির ক্ষেত্রে আলাদা আলাদা স্থান আছে। কিন্তু কীরকম স্থান আছে ছ রকমের ব্যক্তির? প্রথম হচ্ছে পাগলের জন্যে একটা পাগলের ঘর আলাদা, যে ব্যক্তি পাগল হয় তার জন্য আলাদা যেরকম স্থান আছে থাকে। যে মহামূর্খ হয় তার বাসস্থানও কিন্তু মহামূর্খ টাইপেরই হবে। যে মূর্খ হয় তার বাসস্থানও মূর্খর মতো হবে। যে অল্প বিদ্যাধারী হয় তার বাসস্থানও অল্প বিদ্যাধারীর মতো হবে। যে জ্ঞানী হয় তার বাসস্থান জ্ঞানীর মতো হবে। যে মহাজ্ঞানী হয় তার বাসস্থানও মহাজ্ঞানী হবে। আর এটা তুমি কখন দেখতে পাওয়া যাবে? এটা তুমি তখনই দেখতে পাওয়া যাবে যখন ওই ব্যক্তিটির বয়স অর্ধ অবস্থায় পৌঁছায়। অর্ধ অবস্থায় মানে ওর বয়স যখন 40 থেকে 50-এর মাঝামাঝি স্থানে পৌঁছায় একজন ব্যক্তির জীবনের অর্ধাংশ, তো ওই মুহূর্তে ওই ব্যক্তির লক্ষ্য করতে দেখতে পাওয়া যাবে, ঠিক আছে। এবং দেখতে পাওয়া যায় তো যেমন একটা উদাহরণ দিয়ে বলে দিই। একজন পাগল যে কিছু জানেই না যে ও কি করছে না করছে, ওর কোনো কনসিয়াসই নেই। পাগলের মধ্যে একটা জিনিস থাকে না, কনসিয়াস থাকে না। ও কি খায় ও সেটাও জানে না, ও খিদা লাগে জানে যে এটা খেয়ে নি, ব্যাস। একজন কনসিয়াস ব্যক্তি যখন জানে যে সমস্ত দিক থেকে কনসিয়াস আছে, তো ওর বাড়িতে এন্টার করা মাত্রই তুমি বুঝতে পেরে যাবে যে এখানে কেউ কনসিয়াস ব্যক্তি আছে। আমি বুঝতে পেরে যাই, মানে অনুভবে নয়, হাবভাবের। ওর সারাউন্ডিংস কিন্তু অন্যরকম হবে। যদি একজন ব্যক্তি একটি বাড়িতে যদি মানে কনসিয়াস থাকে, যে কোনো বাড়ি হয়, ওর বাড়িতে তুমি যেই প্রবেশ করবে সেই তুমি বুঝতে পেরে যাবে যে ওই বাড়িতে কেউ না কেউ কনসিয়াস আছে, যেটাকে বলা হয় মহাজ্ঞানী বলা হয়। প্রতিটি বাড়িতে একজন আছে, একজন থাকেই থাকে, প্রতিটি বাড়িতে একজন থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতিটি বাড়িতে একজন থাকে, কিন্তু ওই কনসিয়াস ব্যক্তি পুরো বাড়িটাকে মানে আলাদাভাবে রাখে, ঠিক আছে। আর বাকি সমস্তগুলির মানে এবার যখনই ওকে আমি কনসিয়াস বলছি, তো হতে পারে সে জ্ঞানীও হতে পারে সে মহাজ্ঞান ধারণ করা কোনো ব্যক্তিও হতে পারে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে, এই সমস্ত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিকারক কোন ব্যক্তি একজন এই সমস্ত ব্যক্তিগুলোর জন্য? দেখো, একজন পাগল কারো ক্ষতি করে না, ঠিক আছে, নিজের অজান্তে ক্ষতি করে, কিন্তু তার জন্য ওর কোনো শাস্তি নেই। সবচেয়ে বড় জিনিস, একজন পাগলের কোনো শাস্তি হয় না। ঠিক তেমনি একজন কনসিয়াস যে ব্যক্তি আছে, মানে যার জ্ঞান আছে, তার কিন্তু সমস্ত কিছু কনসিয়াসে আছে, ঠিক আছে। আর মানে এদের মানে সবচেয়ে বড় ক্ষতি যেটা বলা হয় গোদা বাংলাতে, যে এদের ক্ষতি কে সবচেয়ে বেশি করতে পারে। তো এই সমস্ত ব্যক্তি, যদি তোমার মনে হয় যে তুমি ডেলি শিখছো, পড়ছো, লিখছো, তাহলে তুমি কার থেকে একটু সতর্ক থাকবে বেশি কিছু কারো থেকে সতর্ক থাকার দরকার নেই। তোমাকে নিজেকে ডেলি আগ করে নিয়ে যাবে, কারো দিকে ধ্যান দেওয়ার প্রয়োজন নেই। তার কারণ, যদি তুমি এরকম কিছু অনুভব করতে পারো যে তুমি ডেলি শিখছো, ডেলি পড়ছো, ডেলি চলছো, বাট আউটপুট ইজ জিরো, বাট স্টিল ইউ আর গেটিং, মানে তাছাড়াও তুমি করে চলেছো এই সমস্ত কাজ, কিন্তু তুমি ভালো কিছু অনুভব করছো,
তো তুমি এই কাজ এগিয়ে নিয়ে যেতে পারো, ঠিক আছে। কিন্তু সবচেয়ে বড় দিকটি হলো এই সমস্ত ব্যক্তিগুলোর মধ্যে কিছু ইন্টেন্সিটি আছে, যেমন যার ভালো আছে তার খারাপ আছে। যেমন হচ্ছে আলো অন্ধকারের মাঝের সময়টা বলা হয় ভোরবেলা আর সন্ধ্যাবেলা। তো সেই রকম যখন তুমি একটা ব্যক্তি মানে মূর্খ থেকে জ্ঞানের দিকে যায়, তার মাঝের যে স্টেটটা, ঠিক আছে, ওই মাঝের স্টেটের মানে ব্যক্তিরা, যারা নিচের স্টেটের ব্যক্তি থাকে তাদেরকে হেয় মনে দেখে, আর যারা উপর স্টেটে ওর থেকে উপর স্টেটের ব্যক্তি থাকে তাদেরকে সবসময় আঘাত করার চেষ্টা করে আসছে, আগেও এসেছে, এখনও করছে, আর আগেও করবে। তো যদি কোনো ব্যক্তিকে তোমাকে আঘাত করছে, তাই আইদার ওয়ার্ডস, আইদার সাইকোলজি, আইদার ফিজিক্যাল ফিটনেস, or আইদার মানে আইদার এনি কাইন্ড অফ, ধরে নিও ওই ব্যক্তি মূর্খ এবং জ্ঞান এই মাঝে স্থান করেছে, ঠিক আছে। যদি এই আর এদের স্থান সবচেয়ে বড় জিনিস, যেমন আমি বললাম একজন পাগলের স্থান তুমি দেখে নেবে, ওকে সবসময় পাগলাগারদ বলা হয়। মানে ওর পাগলের স্থানের বাড়িতে ও স্থান করছে, মানে আছে, পাগলের আলাদা জায়গা আছে। কিন্তু যদি একজন জ্ঞানী ব্যক্তির বলা হয়, তো জ্ঞানী ব্যক্তি যেখানেই থাকে ও নিজের পরিচয় ঠিক দিতে থাকবেই। দ্বিতীয় কথা, যদি কোনো মহাজ্ঞানী ব্যক্তি থাকে না কোনো স্থানে, তো ওই জায়গা পুরো পরিবর্তন হয়ে যাবে, কেউ আটকাতে পারবে না। যদি পৃথিবীতে ভগবান বলে কোনো জিনিস আছে না, ওর যদি ও সামনে আসে না, ওকে আটকাতে পারবে না। তার কারণ ও সমস্ত পরীক্ষাতে উইন করার যে ক্যাপাবিলিটি ওর মধ্যে ওর তৈরি হয়ে যায়, ঠিক আছে। আর যখন কোনো ব্যক্তি জ্ঞানকে ধারণ করবে, সে আলাদা হয়ে যাবে। এবার দেখা হচ্ছে যারা মহাজ্ঞানের অধিকারী হয় তাদেরকে কোথায় দেখতে পাওয়া যায়? সেই সমস্ত ব্যক্তিকে তুমি দেখতে পাবে কোনো কলেজের প্রফেসর হয়ে আছে, কোনো ইউনিভার্সিটির প্রফেসর হয়ে আছে, কোনো ইউনিভার্সিটির রিসার্চ স্কলার হয়ে আছে, কোনো ডিপার্টমেন্টের ডাইরেক্টর হয়ে আছে, কোনো ডিপার্টমেন্টের ম্যানেজার হয়ে আছে, কোনো ডিপার্টমেন্টের মানে টিচার হয়ে আছে। টিচিং লাইনে বেশি দেখতে পাওয়া যায় এদেরকে, টিচার হয়ে আছে। তাহলে কি যাদের জ্ঞান নেই তারা কি খারাপ? যাদের জ্ঞান অর্জন করতে পারেনি তারা কি খারাপ? খারাপ মোটেই নয়, কেউ খারাপ নয়, কিন্তু এদের কিছু বৈশিষ্ট্য আছে, ঠিক আছে, যেগুলো অল্প খারাপ হয়। তো ব্যাস এটুকুই। বাকি কোনো ব্যক্তি কেউ খারাপ নয়, সবাই নিজের নিজের জায়গায় ঠিক ছিল, ঠিক আছে, ঠিক থাকবেই, আর আগেও থাকবে। কিন্তু আমি যে সমস্ত কথাগুলো বলছি, জানি না কার কেমন লাগছে, কিন্তু আমি ছেড়ে দিয়েছিলাম ফেসবুকে আসার, ছেড়ে দিয়েছিলাম। কিন্তু আমি ভেবেছিলাম যে ডিঅ্যাক্টিভেট করে দেবো, আইডি সব ডিঅ্যাক্টিভেট করেই দিয়েছিলাম। ফের আবার এলাম। যখনই আমি চলে যাই দুনিয়া, মানে সোশ্যাল মিডিয়া টাইপ কোনো জায়গা থেকে, দুজন চলে আসে, মানে আমার শিক্ষক, মানে মেন্টর বলা হয় প্রতিটি মানুষের ব্যক্তির শিক্ষক, যারা এডুকেশন গ্রহণ করেছে তাদের জীবনে, মানে একজন মেন্টর যেটাকে বলা হয়, মানে হচ্ছে পরামর্শদাতা ঠিক থাকতেই হবে। আর ও পরামর্শদাতা ছাড়া ও মানে নিঃশ্বাস গ্রহণ করতে পারে না আমার মনে হয়। তো তার মত অনুসারে আমি যে কাজ করছি তা বন্ধ করা উচিত নয়। নিজের সময় যখন ফাঁকা থাকছে সেই সময় বার করে আমার এটাকে কন্টিনিউ করা উচিত। তো এটাই হচ্ছে ব্যাপার। তো এখন চলে আসি মুদ্রা কথা হচ্ছে একজন জ্ঞানী ব্যক্তিকে এখানেই দেখতে পাওয়া যাবে। হয় তুমি ওকে দেখতে পাবে কোনো বড় মানে কান্ট্রির বড় কোনো স্থানে ও হোল্ড করে আছে, বড় কোনো প্লেসে গিয়ে পৌঁছে গেছে, ঠিক আছে, যেখানে গিয়ে ও মানে নিজের জ্ঞানকে মানে কাজে লাগাচ্ছে। এছাড়া তুমি দেখতে, আমি যেটা বললাম যে কোনো ইউনিভার্সিটির প্রফেসর, কলেজের প্রফেসর, কিংবা কোনো স্কুল কলেজের টিচার হতে পারে, এরা এই সমস্ত কাজের মধ্যে এদেরকে বেশি দেখতে পাবে, এদেরকে ওই সমস্ত স্থানে বেশি সময় নিয়োগ করতে দেখতে পাবে। এছাড়া আলাদা যদি আর কোনো স্থান দেখতে পারে, এরা নিজেকে আইসোলেট রাখবে। দুনিয়া যে চলছে না, এছাড়া এরা নিজেকে আইসোলেট, বেশিরভাগ সময় এদেরকে তুমি দেখতে পাওয়া যাবে আইসোলেটেড, মানে ওরা কারোর সাথে না মিশছে, না কথা বলছে বা কোনো কিছু, মানে
যখনই দেখতে পাবে যে ওর নিজের মতন কোনো ব্যক্তি ওর আমনে সামনে আসছে না, তখন ও কী করবে? ওকে আলাদাই থাকা সবচেয়ে বেশি শ্রেয়। হয় 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 তাকে তুমি বড় কোনো ইনস্টিটিউট, বড় কোনো লিডিং পজিশনে লিড করতে দেখতে পাবে, আর না হলে তুমি ওকে দেখতে পাবে আলাদাই, যে মানে আলাদা, আইসোলেটেড স্থানে তুমি ওকে দেখতে পাবে। কিন্তু এই সমস্ত ব্যক্তি কি সবাই সুখী, ইয়া ফির সবাই অসুখী, মানে যেটাকে বলা হয় হ্যাপিনেস? তো হ্যাপিনেসের দিক থেকে যদি দেখা হয়, তো আমি এরপরে আরেকটি কিছু বলে যাচ্ছি, যেটা আমি পরের ভিডিও বানাবো, যে সবার নিচে হচ্ছে যে সমস্ত ব্যক্তি এই জীবন থেকে ছেড়ে চলে যাবে, দুনিয়া থেকে মানে মৃত্যু স্থান গ্রহণ করবে, যাদের শারীরিক অসুবিধা, তার উপরে হচ্ছে মহারোগী, এটা তো হচ্ছে ব্যক্তি, তার উপরে মহারোগী বলা হয় যাদের শারীরিক অসুস্থ প্রচণ্ড খারাপ, যারা মৃত্যুর দিকে ধীরে ধীরে যাচ্ছে, তার উপরে হচ্ছে রোগী ব্যক্তি, ঠিক আছে, তার উপরে হচ্ছে সুস্থ ব্যক্তি, তার উপরে হচ্ছে মানে মানে স্বাস্থ্যবান যাকে বলা হয়, মানে সব দিক থেকে সব ঠিক আছে, ফিজিক্যাল ফিটনেস, স্বাস্থ্যবান বলা হয়, তাহার উপরে হচ্ছে বলিমান। তো আমি এই সমস্ত ব্যক্তিদের পরে পরে একটা ভিডিও নিয়ে আসব। কিন্তু এই যেটা আমি বললাম, কেমন লাগলো যে একজন এই দুনিয়াতে কেবল 6 ধরনেরই ব্যক্তি দেখতে পাবে। হয় সে মানে পাগল হবে, বাস্তবে পাগল, কেউ কাউকে পাগল বলে দিলে সে পাগল হয়ে যায় না, খেয়াল রাখবে। হতে পারে সে সে কোনো কাজের জন্য সবচেয়ে বেশি ক্রেজি আছে, যেটা দুনিয়ার নজরে এক্সেপশনাল মনে হয়, তাহলে ওকে পাগল বলা যায়। কিন্তু বাস্তবে পাগল অন্য রকমের হয়, ঠিক আছে, সেটা সবাই বুঝতে পারে, দেখেই বুঝতে পারা যায়। সবার নিচে হচ্ছে পাগল, তার উপরে হচ্ছে মহামূর্খ, তার উপরে মূর্খ, তার উপরে অল্প বিদ্যাধারী, তার উপরে হচ্ছে জ্ঞানী, তার উপরে মহাজ্ঞানী। গুরুত্বপূর্ণ বিষয় হলো একজন ব্যক্তি যে কোনো সময়, যে কোনো মুহূর্তে নিজের এই যে স্থান চেঞ্জ করতে পারে। এটা প্রতিটি ব্যক্তির স্থানে আছে। মানে যদি বলা হয় কীরকম, প্রতিটি ব্যক্তির স্থানে যদি কেউ আজ চায় যে আমি মূর্খ আছি, ঠিক আছে, আমি মহাজ্ঞানীর দিকে যাব, তো সে যেতে পারে, ঠিক আছে। কিন্তু তার জন্য যে জিনিসটা দরকার হচ্ছে একাগ্রতার এনার্জি। যে পরিমাণ একাগ্রতা দরকার, যে পরিমাণ এনার্জি দরকার, সেই পরিমাণ একাগ্রতার এনার্জি একটি ছেলে বা একটি মানে যে কোনো ব্যক্তির ছোট সময় সবচেয়ে বেশি থাকে। আর ওই একাগ্রতার ও এনার্জিকে সেই জন্যই ছোট সময়, মানে ছোট ব্যক্তি সদ্য মানে যখন ও গ্রো হবে, ওই সময়ই সবচেয়ে বেশি এর এনার্জি থাকে, সবচেয়ে বেশি এর ইন্টেন্সিটি যেটাকে বলা হয়, মানে দক্ষতা, ক্ষমতা বা ইচ্ছা সব এই সময় বেশি থাকে। তাই পড়াশোনা সবসময় ছোট সময় করাটাই সবচেয়ে ভালো। তার মানে এই নয় যে যদি কেউ আজ 50 বছর বয়সে যদি চায় সে পড়াশোনা করতে পারে, সে ইচ্ছা করলে করতে পারে, ওপেন থেকে গ্র্যাজুয়েশন করে নিল, ওকে, এবং ইউনিভার্সিটিতে রেগুলার মাস্টার্স করে নেওয়া যাবে, করা সম্ভব। এখন এডুকেশন পলিসি এরকম করা হয়েছে। তো যখনই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির কেউ মুখ দেখবে, সে যথেষ্ট জ্ঞান, অল্প জ্ঞান নয়, যথেষ্ট জ্ঞান নিয়ে বের হবে। এখন এটাই হচ্ছে মূল বিষয়। আর আর ঠিক তেমনি একটা জ্ঞানী ব্যক্তি যদি রেগুলার না শিখতে থাকে না, ও ধীরে ধীরে জ্ঞানী মহাজ্ঞানী স্থান হারাবে, ও জ্ঞানীর স্থানে আসবে। তারপরে ও অল্প বিদ্যার যখন ওর চলে আসবে, ওর মধ্যে অহংকার দেখতে পাওয়া যাবে। ধীরে ধীরে ও আর্গুমেন্ট ও তর্কর স্থানে আসবে, ধীরে ধীরে ও মহামূর্খর স্থানে আসতে পারে। তো আসতে পারে ঠিক তেমনি একজন মহামূর্খধারী ব্যক্তি, ও যদি চায়, ও ধীরে ধীরে মহাজ্ঞানের স্থান পর্যন্ত যেতে পারে। তো এদেরকে চিনতে পারবে কিভাবে? আমি বললাম কিছু ক্যারেক্টারিস্টিক, বৈশিষ্ট্য। সতর্ক, সবচেয়ে মানে কনসিয়াস, এই সমস্ত ব্যক্তিরা সবচেয়ে বেশি, যারা কনসিয়াস, আরেকটা বলে দিচ্ছি, যারা মহাজ্ঞান অর্জন করে আছে না, তারা সবসময় লিফট আপ করার চেষ্টা করে, মানে আরও কাউকে তোলার চেষ্টা করে। এদের মধ্যে একটা বৈশিষ্ট্য তুমি দেখতে পাবে, যার কাছেই আসে সে চাইবে যে ওর মতো স্থানে আরও কেউ আসুক, ঠিক আছে। ও কখনো কাউকে আসতে বন্ধ করে না ওর মতো স্থানে পৌঁছাতে। ও চায় যে ওর থেকেও কেউ আগে যাক, এরকম মানে এরকম মনের যে একটা ইন্টেন্সিটি ওই সমস্ত ব্যক্তিদের মধ্যে দেখতে পাওয়া যায়, যে আমি যতটা পর্যন্ত এসেছি আমার থেকেও যেন ও আগে চলে যায়। এই যে একটা সবচেয়ে বড় একটা ইন্টেন্ট, এই জিনিসটা কিন্তু ওই সমস্ত যারা মহাজ্ঞান ধারণ করে বা যাদের কাছে আছে, তারা
তারা এই ধরনটা ঠিক সেরকম, ঠিক সেম ঘটনা ঘটে যদি কেউ ব্যক্তি মহামূর্খ হয়, তারা এর বিপরীত ঘটনাটা মানে বিপরীতে জিনিসটা চায়। তো দুজন ব্যক্তি দেখতে একই, পোশাক পরিধান করলে একই দেখাবে, সব কিছুই একই, কিন্তু যখনই একজন জ্ঞানী ব্যক্তিকে চেনার সবচেয়ে যেটা চিনতে পেরে যাবে ওর কণ্ঠ। বলে কথায় আছে যে সরস্বতী গলাতে, সরস্বতী यानी ज्ञान की देवी in হিন্দু রিলিজিয়াস, জ্ঞান কি দেবী কণ্ঠতে আসে বসে। তো আমি মনে করি যে যদি কোনো ব্যক্তি মানে যদি কোনো ছেলে, ছোট্ট ছেলে পড়তে শিখে গেছে, তার মানে ওর গলায় সরস্বতী এসে বসে গেছে। যদি কেউ পড়তে আর লিখতে শিখে গেছে, তার মধ্যে ওর কণ্ঠতে সরস্বতী বিরাজ। ঠিক আছে, অ্যাপ্রক্স 4 বছর লাগে একটা ছেলেকে ভালোভাবে লিখতে এবং পড়তে, তারপরে ও স্টোর করতে শিখে। তো যখনই কোনো ব্যক্তিকে প্রথমেই আইডেন্টিফাই করা যায়, সেটা হচ্ছে ওর গলার ভয়েস দেখেই ওকে আইডেন্টিফাই করা যাবে যে ও বাস্তবে জ্ঞানী বটে কি না। তারপরে আরও অনেক কিছু ফিল্টার আছে যেগুলো আমি বলতে চাই না এবং বলবও না। তো আবার দেখা হবে।